আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে প্যাসিস্ট শেখ হাসিনা জুলাই আগস্টে 5 তারিখে যখন ভারতে পালিয়ে গিয়েছিলেন, তিনি কোন আইন লঙ্ঘন করেছেন বা কোন আইনের বৈধতা তিনি এখনও ভারতে বসবাস করছেন? তাকে অবশ্যই ভারতের আইন অনুযায়ী অনুপ্রবেশকারী হিসাবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারতের জেলে রাখতে হবে। তারপর আমাদের আইন অনুযায়ী আমাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু তা না করে ভারতের কিছু কিছু গণমাধ্যম চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অযৌক্তিক বানোয়াট প্রচার প্রচারণা করছেন। এবং এই যে ময়ূক না ফয়ুক মলম বিক্রেতা যে হকার, সেই নাকি বাংলাদেশ এবং ভারতের ভিতরে বিতর্কিত কিছু কথাবার্তা বলে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের ভিতরে যুদ্ধ বাজিয়ে দেওয়ার যে পরিকল্পনা করছে, সেটিতে ভারত কখনো সফল হবে না। কিন্তু এই ময়ূকের বিরুদ্ধে যদি ভারতের গণতান্ত্রিক আইন অনুযায়ী যদি সংবিধান অনুযায়ী যদি ব্যবস্থা গ্রহণ যদি না করা হয়, তাহলে দুই দেশের ভিতরে যে মধুর যে সম্পর্কটা অতীতে ছিল, ভবিষ্যতে থাকার যে পরিকল্পনা ছিল, সেটিও নষ্ট হয়ে যাবে। ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু না, গিভ অ্যান্ড টেক। ভারত আমাদের থেকে যা নিবে আমাদেরকে তা দিবে, কিন্তু ভারত আমাদেরকে থেকে সবসময় নিয়ে যাচ্ছে, আমাদেরকে কিছুই দিচ্ছে না। কিন্তু আমরা ভারতের কাছে লিস্ট নিই নাই। লিস্ট শেখ হাসিনা নিয়েছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমরা ভারত থেকে কোনো ধরনের আমরা লিস্ট নিচ্ছি না। আমরা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আমরা কার সাথে ব্যবসা করব, কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে চুক্তি করব, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। এটি ভারতের মাথা ঘামানোর কোনো কিছুই আসা যায় না। কিন্তু 5 এবং 4 আগস্টের 5 আগস্টের আপনার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা এবং অর্থ প্রচার লুপাট করেছে, সেই লোপাটের টাকা দিয়ে ভারতের কিছু কিছু গণমাধ্যম চ্যানেলকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অযৌক্তিক অপচার করা হচ্ছে। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যদি আপনি 72 ঘন্টার ভিতরে ওই কার্যক্রমগুলো অব্যাহত যদি না রাখেন, আমাদের যদি বাংলাদেশে আরেকটি লাশ পড়ে, কিন্তু এটাই মাথায় রেখেন, আপনাকে বিশ্বের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আপনাকে আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইচ্ছে করলে সবই পারে। আপনি দুর্বল বাংলাদেশকে দুর্বল ভাববেন না। বাংলাদেশ জুলাই আগস্টের পরে এখন অনেক 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 বেশি শক্তিশালী হয়ে গেছে। আমরা অনেক শক্তি সম্মত নিয়ে বসবাস করি। আমাদের যে ফোর্স আছে, সেনাবাহিনী আছে, বিজেপি আছে, নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, আমরা অনেক শক্তিশালী। এতদিন ভারতের দালালেরা আমাদের দেশটাকে চুষে খেয়েছিল, এখন সেই ভারতের দালালেরা, ভারতের এজেন্টেরা চুষে খাওয়ার মতন সুযোগ নাই। কারণ জুলাই আগস্টের পর সব পালিয়ে গেছে। তারপরেও সচিবালয় বিভিন্ন ধরনের আওয়ামী প্যাসেস্ট কিছু আমলা এখনও বসে আছে, যাদের কারণে আপনার সচিবালয় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আগুনের পিছনে বর্তমানের উপদেষ্টারাও মনে হয় জড়িত আছে, না হলে 3 কর্নারের মাঝখানে কিভাবে আগুন লাগে। এখানে এই আগুনের ঘটনা এখনও পূর্ণ তদন্ত করা হয়নি এবং এই ঘটনাকে ধাপা দেওয়া হচ্ছে। এর অর্থ ভারতের এখনও পরিপূর্ণ এজেন্টগুলো এখনও বাংলাদেশে আছে। এই যারা সরকারে গত 5 মাস দায়িত্ব নিয়েছেন, তারা দায়িত্বতে সম্পূর্ণ ব্যর্থ এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আইনশৃঙ্খলা কোনো প্রকারে উন্নতি হচ্ছে না, বরং দিন দিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। মানুষ মারা যাচ্ছে, হানাহানি বাড়ছে, গ্রামগঞ্জে খুনাখুনি বাড়ছে, লোপাট বাড়ছে, লুটপাট করছে, মামলা বাণিজ্য হচ্ছে। বাংলাদেশের নিরীহ মানুষদেরকে গণতন্ত্রের নামে ধ্বংস করে মামলা দিয়ে হামলা করা হচ্ছে, যেটা কোনো প্রকারে 5 এবং জুলাই আগস্টে কাম্য ছিল না। আমরা কোটার জন্য আন্দোলন করেছি, আর কোটার জন্য আন্দোলন করে গতকালকে আপনি দেখেছেন মেডিকেলে ভর্তি হয়েছে, সেখানে 73, 74, 75% পাওয়ার পরও সেই স্টুডেন্ট ভর্তি হতে পারছে না। তাহলে কোটার জন্য আন্দোলন করে আমাদের কী লাভ হলো? দেখেন গতকালকে মেডিকেলে যে চান্স পেয়েছিল, দেখেন সেখানে 40+ এবং 50+ যারা পেয়েছেন তারা চান্স পায় নাই, সেখানে 40+ও চান্স পেয়েছেন। তাহলে তারা কোন কোটার, কোন যুক্তিতে, কার ক্ষমতা বলে, কার মোবাইল ফোনের কারণে তারা চান্সটা পেয়েছেন? এটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাকে আমি জিজ্ঞাসা করতে চাই। আর যারা বড় বড় চাপাবাজি করছেন সমন্বয়কারীরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা গলাবাজি করছেন রাস্তায়, কোটা আন্দোলন করছেন রাস্তায়, আজকে কেন, কোন কারণে এখন পর্যন্ত 40+ লোকে আপনার চান্স পাচ্ছে, আর যেখানে 75 পাচ্ছেন, 71%, 73%,
তারা এখন পর্যন্ত চান্স পায় নাই, তাহলে সেটা কোটার বৈষম্য রইল কোথায়? এটি আমার বর্তমান চাপাবাজ সমন্বয়কারীদের কাছে আমার বিনীত প্রশ্ন রইল। এটার উত্তর আপনাদেরকে বাংলার জমিনে দিতে হবে। কারণ আপনারা গত 5 মাসের সংস্কার করতেছেন। কি সংস্কার করবেন আপনারা? কতটুকু অগ্রগতি হয়েছে? আমি বাংলাদেশের মাটিতে বলতে চাই, এই বাংলাদেশের যে সংস্কার বলেন, এই সংস্কার করতে মাত্র 15 দিন সময় লাগে। মাত্র 15 দিনে সারা দেশের সংস্কার হয়। যদি 5টা লোকসভা হয় তাহলে পুরো দেশের সংস্কারটা পরিপূর্ণ হয়ে যায়। 6 মাস কেন? আপনি 1 বছর 2 বছর সংস্কার করবেন, কেন করবেন? কিসের সংস্কার করবেন? এখন পর্যন্ত যারা মৃত হয়েছে জুলাই আগস্টে তাদের কোনো লিস্ট নাই। এখন পর্যন্ত যারা এখনও বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও মৃত্যুর ঝুঁকি নিয়ে জুলাই আগস্টে গুলি নিয়ে এখনও হাসপাতালে শুয়ে আছে, সরকার এদের লিস্ট এখনও ডাটা করে নেয়। আপনার গণমাধ্যম যদি তত্ত্বাবধান করে, খোঁজ করে, হাজার হাজার লোক এখনও পাওয়া যাবে। সীমান্তবর্তী যে উত্তেজনা থমথমে যে পরিস্থিতি শুরু হয়েছে, সেটি আমাদের দেশের জন্য মঙ্গল না, কোনো দেশের জন্য আমরা মঙ্গল বলে মনে করি না। কিন্তু একটি বিষয় আপনারা সবসময় খেয়াল করবেন এবং মনে রাখবেন বিশ্বাসের সঙ্গে, যে আমরা কোটার জন্য আন্দোলন করছি, কোটা সংস্কারের জন্য, কিন্তু কোটা আন্দোলন করে আমরা সংস্কার পাইনি। এই যে গত 6 মাস সরকার ক্ষমতায় আছে, এই 6 মাসে সরকার তার এক চুল পরিমাণ এখনও তাদের কর্মকাণ্ড দেখাতে পারেনি আমাদেরকে। আপনারা জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে নাচানাচি করছেন, কিন্তু সংস্কারটা কোথায় করলেন? আপনারা এখন পর্যন্ত দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারেননি। আপনারা সবাই শিক্ষিত, যুব সমাজ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আপনারা গঠনতন্ত্র তৈরি করছেন, কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে যে সেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে যে বই তুলে দেওয়া হয়, পাঠ্য বই, সেটা তো আপনারা এখন পর্যন্ত তুলে দিতে পারেন নাই। কেন পারেন নাই? বইতে এখনও ভুল। তাহলে আপনাদের এই শিক্ষা, এই মেধার, এই গণতন্ত্র, এই বৈষম্যর মূল্যটা কোথায় রইল? এবং বিভিন্ন সেক্টরে আপনার সচিবালয় দেখা যাচ্ছে, যারা অতীতে লুটপাট করেছে, দেশটাকে ধ্বংস করেছে, দেশের লুটপাটের টাকা বাইরের দেশে প্রচার করেছে, কই? তারা তো এখনও সচিবালয়ে আমলাতান্ত্রিকভাবে বসে আছে। আওয়ামী লীগ প্যাসিস্টদের এখনও সবাই বসে আছে। সাবেক গভর্নর যিনি টাকা ছাপিয়েছিলেন আব্দুর তালুকদার, তার শিষ্যরা এখনও সচিবালয় ঘোরাফেরা করছে, তার শিষ্যরা এখনও আগের পদে বহাল আছে। তো তাহলে তো সরকারের এজেন্ট, প্যাসিস্ট সরকারের সকল এজেন্ট বাংলাদেশে এখনও রয়ে গেছে। তাহলে আপনারা কী করেছেন? কিছুই করতে পারেনি। আপনারা ব্যর্থ। আপনারা এখন পর্যন্ত বাচ্চাদের হাতে বই তুলতে পারেন নাই, তাহলে আপনারা কিসের সংস্কার করবেন? দ্রুত নির্বাচন দিতে হবে। ভারতে যে উত্তেজনা, আইনশৃঙ্খলার অবনতি, রাস্তায় যানজট, কই? আপনারা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনীকে এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। পুলিশ বাহিনীর পোশাক পাল্টাচ্ছেন, এটা করতেছেন, সেটা করতেছেন। নীলক্ষেতে ধরেন আপনার যে মনে করেন বাংলাদেশে হকার মার্কেট, আমি বলি এটাকে নীলক্ষেত, যেখানে সকল হরেক রকমের বই পাওয়া যায়, সেখানে যদি পাঠ্য বই পাওয়া যায়, তাহলে সরকারের জায়গা থেকে পাচ্ছে না কেন? সরকার দুর্নীতি দমন করতেছেন, আওয়ামী লীগ প্যাসিস্ট দুর্নীতি করেছে, এটা করেছে, সেটা করেছে। তাহলে আপনারা কি করছেন? আপনারা এটা পরিপূর্ণ দিতে পারছেন? যেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন, সেই শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা এখন ধ্বংস করে দিচ্ছেন। এখনও বাচ্চাদের হাতে বই দিতে পারেন নাই কেন? কী কারণে দিতে পারেন নাই বলেন? উপদেষ্টার জবাব দিতে পারবেন না। আপনারা একটা মূর্খকে উপদেষ্টা বানাচ্ছে, আমি মনে হয় একটা অদক্ষ লোককে উপদেষ্টা বানানো হয়েছে। কেন? গাড়ি প্লাগবাহী গাড়িতে চড়ার জন্য? আপনি প্লাগবাহী গাড়িতে, সরকারি বাড়িতে এবং সরকারি টাকা বুক করার জন্য, বড় বড় বাউচার করার জন্য? এটা বন্ধ করুন। রিক্সায় চড়ুন, শিশুদের হাতে বই তুলে দিন। সচিবালয় যতগুলো অবৈধ প্যাসিস্টের আমলা ছিল, সকলকে বিদায় করতে হবে, এবং একটাও রাখা যাবে না। কারণ এরা এখনও সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এখনও নির্বাচনকে কীভাবে বিলম্বিত করা যায়, কীভাবে বাংলাদেশে নির্বাচন না হয়, সকল ষড়যন্ত্র করতেছে। দীর্ঘ 17 বছরের রাগ এবং ক্ষোভ থেকে আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে প্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি।
কিন্তু একটি ঐক্য যদি না হতো তাহলে এটি সম্ভব হতো না। কিন্তু প্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তখন আমরা যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, আমাদের একটা যে ঐক্য ছিল, সেই ঐক্যর ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় নিবে, এটা নিয়ে আমরা নিজেদের ভিতরে পাল্লাভারী করতেছি। কিন্তু জামাত এবং বিএনপি উভয় পক্ষে যেই বক্তব্য প্রদান করতেছেন, এটি আসলে আমার দেশ এবং জাতির জন্য অকল্যাণমূলক, এবং যেটি আমরা কখনো প্রত্যাশা করি না। এখনও সময় আছে, আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সকল ছোট বড় সামাজিক রাজনৈতিক দল এক টেবিলে বসে আমরা এই সমস্যাকে দ্রুত সমাধান করব।